গতকালকে তরুণদের একটা নতুন দলের আবির্ভাব ঘটল। আপনারা নিশ্চয়ই সেটা দেখছেন। তারা নিজেদেরকে পরিচয় করায় দিচ্ছে বাংলাদেশপন্থী বাম ঘরানার রাজনৈতিক দল। দলটার যেরকম নাম তারা শুরুতে হাজির করছে সেটা হচ্ছে জনযাত্রা। জনযাত্রা নিয়ে তারা হাজির হওয়ার পরে ফেসবুকে রাইসোবাই লিখছেন যে এই নামটা ভালো হয় নাই। তো পরবর্তীতে আবার দেখলাম যে নাম নিয়ে তারা ভাবতেছেন, এরকম একটা মেসেজ দিলেন। মানে জনযাত্রা তাদের একটা ওয়ার্কিং টাইটেল হয়তো, কিন্তু এইটাই তাদের ফাইনাল নাম না। কিন্তু তারা যেভাবে নিজেদেরকে পরিচয় করায় দিচ্ছেন সেই জায়গাটা খুবই ইন্টারেস্টিং, এবং ফেসবুকে সেটা নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে। তারা নিজেদেরকে পরিচয় করায় দিচ্ছেন বাংলাদেশপন্থী বাম ঘরানার রাজনৈতিক দল। এখানে বাম ঘরানা জিনিসটা বোঝা যতটা সহজ, বাংলাদেশপন্থী কথাটা নিয়ে ফেসবুকে অনেক ধরনের আলাপ আলোচনা হচ্ছে। তো আমি আলাপ আলোচনা সহজ করার জন্য যেটা বলতে পারি যে এখানে বাংলাদেশপন্থী বিষয়টা খুবই স্পষ্টভাবে তারা মিন করতেছে যে তারা বিএনপিপন্থী, এবং বিএনপির তরফ থেকেও খেয়াল করবেন যে এই দলটাকে তারা ওয়েলকাম জানাচ্ছে। এবং আজকেই সম্ভবত গতকালকে ঘোষণা দেওয়ার পরে আজকেই সম্ভবত তারা তারেক রহমানের সঙ্গে দেখা করছেন। ফলে এই বাংলাদেশপন্থী মূলত একটা বিএনপিপন্থী, এবং আমরা বাংলাদেশপন্থী বাম ঘরানা বলতে মূলত বলতে পারি যে বিএনপিপন্থী বাম ঘরানার দল। ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে এই দলটা যাদের মাধ্যমে তৈরি হচ্ছে ইনারা সবাই জুলাইয়ের সঙ্গে ব্যাপকভাবে জড়িত। আমি ব্যক্তিগতভাবে রাস্তায় নাইমা জুলাই আন্দোলন করি নাই, কিন্তু এই দলের যে লোকেরা তারা সবাই মানে সরাসরি রাস্তার ফাইটার, এবং ওই মুহূর্তে তারা অলমোস্ট নেতৃত্ব দিচ্ছিলেন। তো আমরা যারা ফেসবুকে জুলাই আন্দোলন করছি বা এক ধরনের খোঁজ খবর নেওয়ার মধ্যে দিয়ে জুলাই আন্দোলন করছি, আমাদের সঙ্গে তাদের একটা মৌলিক তফাৎ আছে যে তারা আসলে সরাসরি জুলাই যোদ্ধা বলে যে জিনিসটা, সেই জিনিসটাই তারা। ফলে এটার একটা সিগনিফিকেন্স আছে। সিগনিফিকেন্সটা হইল যে জুলাই নিয়ে এত এত রাজনীতি, জুলাইটা কার, এইটাই যখন সব আলাপের একদম প্রধান কেন্দ্রবিন্দু হয়ে যাচ্ছে, ঠিক সেই সময় এই জুলাইয়ের যোদ্ধাদের একটা নতুন ধরনের দল হইল, যে দলটা একই সঙ্গে নিজেদেরকে বাম ঘরানার এবং বাংলাদেশপন্থী বা বিএনপিপন্থী হিসাবে ঘোষণা দিচ্ছে। ফলে এটার মধ্যে দিয়ে যেটা হাজির হয় সেটা হচ্ছে যে বিএনপি জুলাইয়ের একটা নতুন রাজনৈতিক সংগঠনকে তারা হাইলাইট করতে চাচ্ছে, এবং একটা নতুন ধরনের জুলাই তৈরি হচ্ছে যেটা বিএনপির সঙ্গে অ্যালাইন করতে পারে। দেখেন, এই যে বাস্তবতাটা, এইটা অনিবার্য ছিল এই কারণে যে কিছুদিন আগে এনসিপির যেই নেতারা যারা এতদিন মধ্যমপন্থী ইত্যাদি কথাবার্তা বলতেছিলেন, সেই দল বা সেই লোকেরা যখন জামায়াতে ইসলামের মতো একটা ইসলামী আদর্শিক রাজনীতির আন্ডারে চলে গেলেন এবং সরাসরি আজাদি, নারায়ে তাকবীর ইত্যাদি স্লোগানের ভিতরে ঢুকে গেলেন, এবং টুপি পইরা মসজিদের বাইরে তাদের কোনো নির্বাচনী ক্যাম্পেইন নাই, এই ধরনের একটা বাস্তবতায় যখন পৌঁছায় গেলেন, তখন যেটা দাঁড়াইছে বিষয়টা যে জুলাইয়ের নেতৃত্ব আসলে ইসলামী আইডিওলজির কাছে আসলে বশ্যতা স্বীকার করছে, বা ইসলামী আইডিওলজিকেই তারা জুলাইয়ের স্পিরিট হিসাবে কল্পনা করছে। ফলে এটা অনিবার্য ছিল যে জুলাই যেহেতু একটা ইসলামী আইডিওলজির উপরে, নট অনলি ইসলামী আইডিওলজির উপরে দাঁড়ায়া ঘটে নাই, ফলে জুলাইয়ের আরেকটা ফ্র্যাকশন তৈরি হওয়াটাই অনিবার্য ছিল, এবং সেটা ফাইনালি তৈরি হইল। আমি জানি না যে এইটার মানে ভবিষ্যৎ কতটা, ফলে বলতে পারবো না যে দলটা আসলে কত দূর যাবে, কিন্তু এই দলের একটা বড় সিগনিফিকেন্স আছে যে বিএনপির তরফ থেকে বিএনপি তরুণদের, জুলাইয়ের তরুণদের একটা নতুন রাজনৈতিক জায়গাকে হাইলাইট করার চেষ্টা করতেছে, এবং নতুন একটা রাজনৈতিক দল যেন জুলাইয়ের ভিতর থেকে আসে যাদের সঙ্গে বিএনপি সরাসরি কাজ করতে পারে, এরকম একটা বাস্তবতা তৈরি করতেছে। না, যে কথাটা আমি বলতে চাই, মানে এক ধরনের প্রশংসা তো করতেই চাই যে বিএনপি এই ধরনের একটা জুলাইয়ের নতুন স্পিরিটকে হাইলাইট করতে চাচ্ছে, এতে আমার কোনো অসুবিধা নাই, বরং এটা প্রশংসাযোগ্য। কিন্তু যে কথাটা আমি বিএনপিকে স্পষ্টভাবে বলতে চাই সেটা হচ্ছে যে আপনাদের এই জুলাই ট্যাবু থেকে বাইর হওয়া উচিত। মানে জুলাই জিনিসটাকে সম্পূর্ণভাবে যখন আপনাদের বিরুদ্ধে ব্যবহার করতেছে প্রফেসর ইউনূস নিজে, প্রফেসর ইউনূসের উপদেষ্টারা, প্রফেসর ইউনূসের সরকার, তারা যেভাবে জামায়াত এনসিপি জোটকে, গণভোটের হ্যাঁকে আপনাদের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে, এবং জুলাইয়ের নামে একটা সংস্কার হয়েছিল সেই সংস্কারটাকে আপনাদের উপর চাপাই দিচ্ছে, ফলে সেই জুলাইকে সঙ্গে নিয়ে তো আপনাদের রাজনীতি করার কোনো অর্থ নাই। মানে আপনারা কেন এরকম একটা বাধ্যবাধকতায় ভুগতেছেন যে জুলাইয়ের বিরুদ্ধে কথা বললে আপনারা আসলে অনেক কিছু হারায় ফেলবেন বা ইত্যাদি ইত্যাদি।
দুই নম্বরের জায়গাটা দেখেন, দুই নম্বরের জায়গাটা হলো যে গণভোটে যখন আপনি দিচ্ছেন একটা বিষয় যে গণভোটের হ্যাঁও থাকবে গণভোটের নাও থাকবে, তখন যে না দিবে সে যে হ্যাঁ দিবে, এই দুইটা দলই আসলে সমান গণতান্ত্রিক তার যে অধিকার সেটাকে ব্যবহার করতেছে। এখন প্রফেসর ইউনূস কিংবা এই ইসলামী ছাত্র শিবির কিংবা জামায়াতে ইসলাম যখন একযোগে বলা শুরু করে যে গণভোটে না দেওয়া মানে বাংলাদেশে তার জায়গা হবে না, গণভোটে হ্যাঁ দেওয়া মানে আপনি বাংলাদেশের পক্ষে, এটা তো কমপ্লিটলি একটা অগণতান্ত্রিক দুই নম্বরই কথা। তাইলে আপনি গণভোট দিলেন কেন? মানে গণভোট মানুষ যখন অংশগ্রহণ করবে সে যেভাবেই করুক, এটা তো তার গণতান্ত্রিক রাইট। আপনি কেন তাকে একটা জায়গায় ঠিক করে দিচ্ছেন যে এর বাইরে আসলে আপনি ভোট দিতে পারবেন না? ফলে এই যে একটা ফ্যাসিবাদ, এই যে জুলাইয়ের উপর দিয়ে এই যে একটা ফ্যাসিবাদ, জুলাইয়ের আকুতিকে ধারণ কইরা একটা আলী রিয়াজের সংস্কার কমিশনই যেন জুলাইয়ের একমাত্র গন্তব্য, এই যে একটা ফ্যাসিবাদী উপায়, এটা তো বিএনপির বিরুদ্ধে ব্যবহার হচ্ছে। বিএনপি ঠিক কী কারণে এই জিনিসটাকে মানতে বাধ্য হবে বা কেন এই জিনিসটাকে কেন্দ্র করেই তার কথা বলতে হবে? আমি মনে করি বিএনপির এই লাজ লজ্জা ধরে রাখার কোনো দরকার নাই। মূলত বিএনপি যদি বাংলাদেশ সংস্কার করতে চায়, বিএনপির তো ঐক্যমত্য সংস্কার কমিশনের মাধ্যমে সংস্কার করতে হবে না। বিএনপির যে 31 দফা আছে সেই 31 দফার অন্য সমালোচনা থাকতে পারে, কিন্তু সেটা তো আছে। বিএনপি যদি তার নিজের রাজনৈতিক ইস্তিহার দিয়া এই আগামীর বাংলাদেশকে, তারা সরকারে যাওয়ার পরে কিভাবে বাংলাদেশকে দাঁড় করাবে, সেটা যদি তারা ভাবে, এই রাইট কমপ্লিটলি বিএনপির আছে। বিএনপি ঠিক কী কারণে এই আপনাদের জুলাইয়ের বা ওনাদের জুলাইয়ের ভিতরেই হাবুডুবু খাইতে হবে, তার তো কোনো দরকার নাই। ফলে আমি মনে করি যে বিএনপির যেহেতু একটা নিজস্ব সংস্কার ধারণা আছে এবং জুলাই জিনিসটাকে কমপ্লিটলি স্ক্যামে পরিণত করে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে, ফলে জুলাইয়ের নাকে বিএনপির স্পষ্টত বাজারে আনা উচিত। এবং স্পষ্টত বাজারে আনার অর্থ এটা যে বিএনপির বলা উচিত যে ওকে, আমরা জুলাই দিয়ে আর চলি না, আমরা জুলাইয়ের বাইরেই আমরা রাজনীতি বানাইতে চাই, এবং জুলাইয়ের মধ্য দিয়ে গত এক বছরে কি হয়েছে না হয়েছে সেগুলো আমরা কমপ্লিটলি দেখছি। এই দেশে দুর্নীতি কমে নাই, এই দেশে মন্ত্রী মিনিস্টারদের দুর্নীতির খবর পত্রপত্রিকা ছাপানোর ব্যাপারে তাদের ভয় কমে নাই, এই দেশে পত্রপত্রিকায় সরাসরি হামলা হয়েছে, এই দেশে গত কয়েক মাসে ব্যাপকভাবে মাইনরিটির উপর হামলা হয়েছে, মাজারগুলোতে হামলা হয়েছে। এই দেশের একটা আমরা বলতে পারি যে একটা ইসলামী র্যাডিক্যাল ইসলামিক একটা রাষ্ট্র নির্মাণের আকাঙ্ক্ষা তৈরি, সবগুলো তো জুলাইয়ের পেটের ভিতর থেকে বাইরে হয়েছে। ফলে বিএনপির তো এই রাজনীতির সঙ্গে আসলে অ্যালাই করার কিছু নাই। ফলে বিএনপি যখন এই যে বিএনপির নজরুল ইসলাম বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনারা যখন বলেন যে হ্যাঁ হ্যাঁ গণভোটের হ্যাঁ, তারা আসলে একটা ভুল রাজনীতি করতেছেন। বিএনপির কমপ্লিটলি এই জুলাই গণ অভ্যুত্থানের বাইরে তার যেই ত্যাগ, তার যেই রাজনীতি, সেটাকেই তার ফোকাস করা উচিত। জুলাইয়ের লোকেরা তো বিএনপিকে একদিনের জন্য স্বীকার করে নাই, কিন্তু এটাই কি বাস্তবতা না যে জুলাই গণ আন্দোলনটা যখন হচ্ছে সেখানে বিএনপির সাপোর্টাররা, বিএনপির যেই ছাত্র সংগঠন তাদের লোকেরা তারা এলাকায় এলাকায় আন্দোলন করছে, এটা তো হয়েছে, কিন্তু বিএনপিকে তো এই জিনিসটা নিতে দেওয়া হয় নাই। ফলে বিএনপির তো আসলে কাউকে পরীক্ষা দেওয়ার নাই। তারা যদি রাজনীতিটা করতে চায় নিজেদের মতো, এবং তারা যদি মানুষকে বিশ্বাস করাইতে পারে যে জুলাই ফুলাইয়ের দরকার নাই, আমরা আমাদের মতো রাজনীতি নির্মাণ করব, ওকে আপনারা জুলাইয়ের রাজনীতি করেন, জুলাইয়ের রাজনীতি নিয়ে আসেন ভোটে, আমরাও ভোট করি, আমাদের 31 দফা আছে, আমরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করব সেগুলো আমি পাবলিককে জানাই, দেন ফাইট হোক, নো প্রবলেম। আমি মনে করি বিএনপি যদি আরও স্পষ্ট পজিশন নিতে পারে সেটা বিএনপির জন্য ভালো হবে, এবং সেটাই বিএনপির জন্য অ্যাকচুয়াল রাস্তা। একটা কথা বলে আমি আলাপটা শেষ করব, সেটা হচ্ছে যে বিএনপি যখন দেখতেছে যে এই জুলাই জিনিসটা কমপ্লিটলি একটা স্ক্যামের মধ্যে দিয়ে প্রফেসর ইউনূস, জামাত এবং এনসিপি, এদের একটা স্ক্যামের মধ্যে দিয়ে তারাই আসলে এটাকে ব্যবহার করে ক্ষমতায় যেতে চায়। প্রফেসর ইউনূস যখন গণভোটে হ্যাঁর পক্ষে জামাতের হয়ে প্রচারণা চালান, তিনি তো জামাতের সঙ্গে একটা জোট করার চেষ্টা করতেছেন আগামী সরকারে, এবং তিনি ক্ষমতার কোনোভাবে থেকে যেতে চান। বিএনপি ক্ষমতায় আসলে প্রফেসর ইউনূস হয়তো প্রেসিডেন্ট হইতে পারবেন না, বা তারেক রহমান প্রধানমন্ত্রী হইলে প্রফেসর ইউনূসের সেখানে আসলে খুব বেশি করার থাকবে না প্রেসিডেন্ট হিসেবে, কিন্তু জামাত ক্ষমতায় আসলে প্রফেসর ইউনূস প্রেসিডেন্ট হইতেই পারেন। ফলে এইরকম একটা বাস্তবতায় প্রফেসর ইউনূস যখন কমপ্লিটলি অন্য দুইটা দলকে বিএনপির এগেনস্টে ফিট করতেছে, তখন বিএনপির আসলে কাউকে তার সঙ্গে রাখা উচিত। সেক্ষেত্রে আওয়ামী লীগের ভোট অবশ্যই এখানে গণনাযোগ্য বিষয়, এবং আওয়ামী লীগের বাইরেও আওয়ামী লীগের যে রাজনীতি সেটাকেও বিএনপির এখানে ব্যবহার করা উচিত, কারণ বিএনপি একা এই ফাইট দিয়ে শেষ করতে পারবে না।
বিএনপি জুলাইয়ের একটা নতুন শক্তি হাজির করছে এবং বিএনপিকে এখানে দেখাইতে হবে যে এই দেশে যারা স্টেবিলিটি চায় তাদেরকে রাখতে হবে এবং বিএনপিকে একই সঙ্গে এখানকার যেই মানে আওয়ামী লীগের ভোট আছে সেটাও বিএনপির নিতে হবে। বিএনপি যদি এখানে মানে এরকম নানা ধরনের লাজ লজ্জা কী থেকে কি ট্যাবু ধরে ধরে কথা বলে, বিএনপি আলটিমেটলি পস্তাবে। রাজনীতিটা যখন ক্লিয়ার হয়ে গেছে তখন আপনার আসলে ক্লিয়ার না হয়ে আর উপায় নাই। ফলে বিএনপি জুলাইয়ের বিরুদ্ধে কথা বললে তাতে কিচ্ছু আসে যায় না, কারণ জুলাই জিনিসটা বেসিক্যালি আমরা যেই কারণের উপর দাঁড়ায় করছিলাম সেই কারণ সমাধা হওয়ার পরে এইটার পেটের ভেতর থেকে অনেক ধরনের বাজে রাজনীতি তৈরি হয়েছে এবং এই বাজে রাজনীতির একটা বড় অংশ বিএনপির বিরুদ্ধে গিয়ে দাঁড়াইছে। ফলে বিএনপির আসলে এখানে লাজ লজ্জা ধরে রাখার কিছু নাই। ফলে বিএনপির বোল্ড অবস্থান এখানে জরুরি এবং আমি মনে করি যে গণভোট যে হবে সেই গণভোটে বিএনপি সরাসরি নায়ের পক্ষে কথা বলতে পারে এবং বিএনপি বলতে পারে যে আমাদের যে ত্যাগ তিতিক্ষা আছে সেগুলোই আমাদের যেই হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীরা গত 15 বছরের নিষ্পেষণের শিকার হয়েছে, যেই স্বৈরশাসনের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হয়েছে, সেটাই আমাদের দাঁড়ানোর জায়গা। এবং জুলাইও আমরা মানে অংশগ্রহণ করছি, কিন্তু জুলাই আমাদের সব কিছু নির্ধারণ করে দিবে বিষয়টা এরকম না, কারণ আলী রিয়াজ তো বিএনপির কিছু না। ফলে আলী রিয়াজের যে সংস্কার কমিশন সেই সংস্কার ধারণার সঙ্গে বিএনপির সংস্কার ধারণার ব্যাপক মাত্রায় একটা পার্থক্য আছে। ফলে বিএনপি তার জায়গাটায় ফোকাস করবে এবং বিএনপি যেভাবে বাংলাদেশ নির্মাণ করতে চায় তারা সেভাবেই বাংলাদেশ নির্মাণ করবে এবং তারা যেই কথা বলে পাবলিককে তাদের দিকে নিয়ে আসতে চায় সেই কথাটাই বলবে। এখানে লাজ লজ্জা ধৈর্য রাখতে গেলে বিএনপি আলটিমেটলি আরও বড়োভাবে পস্তাবে।